টানা তৃতীয় মেয়াদে ক্ষমতার মসনদে বসে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড ছুঁলেন নরেন্দ্র দামোদর দাস মোদি। রোববার সন্ধ্যায় জমকালো আয়োজনে দিল্লির প্রেসিডেন্ট ভবনে শপথ নেন তিনি। শপথ পড়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সাথে শপথ নেন নতুন মন্ত্রিসভার ৭২ সদস্য। ভারতের নেইবারহুড ফার্স্ট নীতির অংশ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, মরিশাসের প্রধানমন্ত্রী থেসেরিং তোবক সহ দেশ বিদেশের ৮,০০০ বিশিষ্টজন। भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। मैं संघ के प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा। প্রেসিডেন্ট ভবনে ছিল ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নিয়োজিত ছিলেন দিল্লি পুলিশের সোয়াত ও ন্যাশনাল সিকিউরিটি গার্ডের এনএসজি কমান্ডোরা। কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় সংসদ ভবন চত্বর ও রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলো। দিল্লিতে নো ফ্লাই জোন ঘোষণা করা হয় আগেই। একাধিক জায়গায় জারি করা হয় ১৪৪ ধারাও। শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে নৈশভোজে যোগ দেন বিদেশি অতিথিরা। এবছর নরেন্দ্র মোদীর বিজেপি ২৪০ আসনে জয়ী হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় চন্দ্রবাবু নাইডুর টিডিপি ও নীতিশ কুমারের জেডিইউ এর সাথে সরকার গঠন করতে হচ্ছে মোদীকে। মিলা খন্দকার, চ্যানেল 24। हमारे विदेशी मेहमानों का आगमन हो रहा है। তৃতীয়বারের মতো দায়িত্ব নেয়ার পরপরই দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বৈঠকে শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি নতুনভাবে নির্বাচিত এবং শপথ গ্রহণের পরপর তার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে ভবিষ্যতের দিনগুলোতে আমাদের দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশে একই সরকারের ধারাবাহিকতা থাকায় পারস্পরিক সম্পর্কের মাত্রা আরো দৃঢ় হবে, যার মাধ্যমে উপকৃত হবে উভয় দেশের মানুষ। বাংলাদেশেও একই সরকার, ভারতেও একই সরকার, সুতরাং কাজের ধারাবাহিকতার ক্ষেত্রে কিছু সুবিধা রয়েছে এবং দুই দেশের সম্পর্কের মাধ্যমে আমাদের উভয় দেশের মানুষ কিন্তু উপকৃত হচ্ছে, বিশেষ করে কানেক্টিভিটির ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে। কারণ ভবিষ্যতের দিনগুলোতেও আমাদের যে বহুমাত্রিক সম্পর্ক সেটি আরো বিস্তৃত হবে। এছাড়া রাষ্ট্রপতি ভবনে শপথ নেয়ার পরই নরেন্দ্র মোদীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দুই নেতা একে অপরের খোঁজ খবর নেন। এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের নিয়ে রাষ্ট্রপতি ভবনের ব্যাংকুয়েট হলে যান নরেন্দ্র মোদী। যোগ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেয়া নৈশভোজে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে। বৈঠকে ভারতের মধ্য দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, এক্ষেত্রে ত্রিপক্ষীয় চুক্তির প্রয়োজনীয়তার বিষয়টি ভারতের নজরে আনা হয়েছে। ভুটানের প্রধানমন্ত্রী তার দেশে একটি বার্ন ইউনিট নির্মাণ এবং 1 বছরের জন্য প্রয়োজনীয় ওষুধ দেয় শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। এছাড়া বর্ষিয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানির সাথে তার বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই নেতা ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা ছাড়াও সৌহার্দ্য বিনিময় ও অতীতের স্মৃতি রোমন্থন করেন। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। 10 বছর আগে এক দুর্ঘটনায় চলাচলে অক্ষম রাজমিস্ত্রি জালাল উদ্দিন। তখন থেকে ভিক্ষা করে চলছে সংসার। জালালের অন্ধকার জীবনে আশার আলো জ্বালিয়েছে লালমনিরহাটে সরকারের আশ্রয়ন প্রকল্প। এখন সেও এক টুকরো জমি আর ঘরের মালিক। মাথা গোজার জায়গা ছিল না, রাস্তাঘাটে থাকতাম, স্টেশনে থাকতাম। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে ঘরটা দিয়েছে, আমি এই ঘরেতে অনেক শান্তিতে আছি বাচ্চা কাচ্চা নিয়ে। জালালের মতো কষ্টের অতীত রয়েছে আশ্রয়ন প্রকল্পের প্রতিটি ঘরে ঘরে। তবে সব ভুলে এখন তারা ব্যস্ত নতুন স্বপ্ন সাজাতে। শিশুরা পেয়েছে খেলার জন্য মনোরম আঙ্গিনা,
ঘরের সামনে রোপণ করা হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছসহ সবজি বাগান। আগে তো খেরে ঘরে ছিলাম, এখন তো হাসিনা আপা আমাকে ঘর দিছে, ভালো আছি, আগে তো অনেক ভালো আছি। থাকার ঘর ছিল না, মানুষের ঘরে আসছিলাম, পরে মানুষের ঘরে থাকতে দেয় না, ঢাকা গিয়েছিলাম, ঢাকার থেকে আবার আসছি, এখানে বলে ঘর পাওয়া যাবে, পরে আসার পর আবার ঘর পাইছি। হাসিনা আমাদের ঘর দিছে, ভালো দিছে, পরিবেশ ভালো, গাছ লাগাইতেছি। উপকারভোগীদের প্রত্যাশা শিশুদের শিক্ষার পাশাপাশি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। স্কুল মাদ্রাসা যেন দিয়ে দেয়, সবার যেন পড়তে পারে, বাইরে যেন যায় না, এইটাই সরকার কোন ব্যবস্থা করে তো কর্ম করি খাই আমরা, এটাই তো আমরা সরকারের কাছে চাই দাবি। আশ্রয়ণ প্রকল্প 2-এর পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে একযোগে গৃহ ও ভূমিহীনদের ঘর হস্তান্তর করবেন। তার ওই অংশ হিসেবে লালমনিরহাটের ১৬২৩টি পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের 2% জমিসহ সেমি পাকা ঘর। তিস্তার ভাঙনের কবলে অনেক পরিবার একদম নিঃস্ব হয়ে গিয়েছে, তারপরেও এখানে বিভিন্ন উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে দারিদ্রতা রয়েছিল। এ কারণে এখানে দারিদ্রতার হার বেশি বলেই কিন্তু অনেকগুলো পরিবারই তাদের মাথার উপরে ছাদ ছিল না, যার কারণে এই মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়ার পরে তারা একটি স্থায়ী ঠিকানা পায়। এ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে 70টি উপজেলা। সব মিলিয়ে 464টি উপজেলা হবে গৃহহীন মুক্ত। একটি ঘর কিভাবে পারিবারিক কল্যাণ এবং সামাজিক উন্নয়নে মুখ্য ভূমিকা রাখতে পারে তার অভিনব উদাহরণ এই আশ্রয়ণ প্রকল্প। সমাজের বঞ্চিত মানুষকে উন্নয়নে নিয়ে আসতে এমনই উদ্যোগ নিয়েছে সরকার, যার সুফলও ভোগ করছে 64টি জেলার গৃহহীন পরিবার। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, কালীগঞ্জ, লালমনিরহাট। বরিশাল নগরীর খানাবাড়ি এলাকার নাসিমা বেগম 2018 সালে শুরু করেন একতলা বাড়ির নির্মাণ কাজ, কিন্তু কদিন পরই রেল লাইন নির্মাণে জমি অধিগ্রহণে জরিপের কথা বলে কাজ বন্ধ করে দেয় কতিপয় রেলের লোক পরিচয় দানকারী। বসানো হয় খুঁটিও, এমনকি জমির কোনো পরিবর্তন কিংবা গাছপালা লাগাতেও নিষেধ করা হয়। এভাবে 5 বছর কেটে গেলেও কোনো অগ্রগতি হয়নি। আমাদের কাজ কিন্তু তখন চলমান ছিল 3 তলার জন্য, ওটি তো সব ক্ষতিগ্রস্ত হয়েছে, সামনে আর কোনো আমরা আগাই নেই। পোলাপান বৌজি তারা এই জায়গা থাকার মধ্যে কোনো পরিবেশ নেই, এটাই হলে আমাকে বেশি সমস্যা। হয়তো হইলে হইব, না হইলে না বইলে দিব, আমাকে মতো আমরা কাজ করব। শুধু নাসিমা বেগমই নন, তার মতো একই অবস্থা এই এলাকার কয়েকশো মানুষের। পুরান ঘর আছে, যে আগের স্থাপনা আছে, এই তেলে যে নাম্বার দিয়ে গেছে, মাইপে নিয়ে গেছে, তারপর বললে গেছে এই জায়গায় রেল লাইন যাইতে আছে। আগে টিনের ছিল, এখন টিন দিয়ে আর করবো না, ঘরটা ভেঙে গেছে, আমরা বিল্ডিং করব, সম্ভব হচ্ছে না, কারণ এটার উপর তো একটা নিষেধাজ্ঞা জারি হয়েছে। আমরা এখনো নিশ্চিত না যে এটা যাবে এবং কখন যাবে এবং এখান দিয়ে যাবে। জেলা প্রশাসক জানান, রেলের জমি অধিগ্রহণের বিষয়ে কোনো কাগজপত্র আসেনি তার কাছে। এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি যে কোন রুটে আসবে বা কিভাবে হবে। তো কেউ যদি এই ধরনের কোনো জায়গা মার্কিং করে থাকে যে এই জমি অধিগ্রহণ হবে, সেটা সঠিক নয়, এবং আমরাও এই বিষয়ে কোনো যথাযথ কর্তৃপক্ষ থেকে এই ধরনের কোনো পত্র পাইনি। 2018 সালে বরিশাল নগরীর কলাডেমা থেকে জাগুয়া পর্যন্ত হাজারো বাড়িতে লাল রঙের দাগ ও খুঁটি গেড়ে রাখা হয়েছে। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। বাজেটের যে জিনিসটা সবচেয়ে লক্ষ্য করছি, অর্থনীতির সমসাময়িক বাস্তবতা ও নতুন বাজেটের বিভিন্ন দিক পর্যালোচনায় এই আয়োজন করে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব এবং সম্পাদক পরিষদ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই ভঙ্গুর অবস্থায় অর্থনীতি, যা আরও খানিকটা উস্কে দিয়েছে চড়া মূল্যস্ফীতি, অব্যবস্থাপনা ও নীতি নির্ধারকদের স্বীকার না করার মানসিকতা। কিন্তু এর থেকে উত্তরণে যে ধরনের বাজেট দরকার ছিল তা দিতে ব্যর্থ হয়েছেন অর্থমন্ত্রী। বক্তারা বলেন, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রেখে সৎ করদাতাদের প্রতি অবিচার করেছেন অর্থমন্ত্রী। এছাড়া রাজস্ব আদায়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রারও সমালোচনা করা হয় অনুষ্ঠানে। তবে ঘুরে ফিরে গুরুত্ব পায় ব্যাংক খাতের বর্তমান দুরবস্থা। বলা হয়, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ কিংবা সংস্কারের কোনো আভাস নেই এবারের বাজেটে। ব্যাংকিং খাতের যে শৃঙ্খলা, যেটা কথা বলা হয়েছে, আজাদ সাহেব বলেছেন, এমন পর্যায়ে এসে পৌঁছেছে
যে আমি বলবো যে অর্থনীতির এই সবচেয়ে সংবেদনশীল ঘাটতি এখন প্রায় নিয়ন্ত্রণহীন অরক্ষিত অবস্থায় বলা চলে। বাজেট ডেফিসিট ব্যাংক থেকে উঠবে টাকা, আরে ব্যাংক তো এমনি তো বড় বড় অবস্থা, ব্যাংকের লিকুইডিটি নাই, সেখান থেকে ট্রেজারি বিল দিয়ে তবে তো ব্যবসা বাণিজ্যের লোক কীভাবে ঋণ পাবে, ছোট শিল্প কীভাবে ঋণ পাবে, তারা যদি ব্যবসা যদি উজ্জীবিত না কর কোত্থেকে আনবে। বাংলাদেশ ব্যাংকে ইন্ডিপেন্ডেন্ট এবং তাকে অ্যাকাউন্টেবল না করতে পারে প্রত্যেকটা ব্যাংকে, এবং বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয় থেকে এটাকে আলাদা না করা যায়, রাজনৈতিক প্রভাবমুক্ত না করা যায়, তাহলে কিন্তু আমি মনে করি বাজেট আমি দিব, জনগণের ভোগান্তি বাড়বে, কিন্তু আসলে আমার এই বাজেট জনমুখী হবে বলে আমি মনে করি না। এ সময় ঘাটতি অর্থায়নে ব্যাংক ব্যবস্থার ওপর অতিমাত্রায় নির্ভরতার সমালোচনা করেন আলোচকরা। বলেন এই প্রবণতা অব্যাহত থাকলে সম্ভব হবে না প্রয়োজনীয় বিনিয়োগ করা। বাজেট প্রণয়নে IMF এর প্রভাবের বিষয়টিও উঠে আসে অনুষ্ঠানে। বক্তারা বলেন সংস্থার পরামর্শ আমলে নেওয়া হলেও সমান তালে গুরুত্ব দেওয়া হয়নি সাধারণ মানুষের প্রয়োজনীয়তা। IMF এর কথা শুনেছেন, দ্বিতীয় শুনেছেন সরাসরি বলতে হয় অলিগার্কসদের কথা শুনেছেন, দুজনের কথা শুনেন, পরিশ্রমী উদ্যোক্তা, পরিশ্রমী অর্থনৈতিক কর্মী। আমাদের রাজস্বের 42% চলে যাচ্ছে প্রশাসনিক ব্যয় শুধুমাত্র। এটি কি আমাদের জন্য অ্যাফোর্ডেবল? এই বাজেট এই সরকারের যে কোয়ালিটি অফ সার্ভিস ডেলিভারি, তার জন্য কি আমরা রাজস্বের 42% ব্যয় করব? আমাদের কি পাট মন্ত্রণালয়, বস্ত্র মন্ত্রণালয় এগুলো দরকার আছে? একদিকে 9% ব্যক্তি খাতে ঋণ প্রবাহ, আবার ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়বে আপনার 27.3%, সেটা কিভাবে হবে? তো এই যে একটা অনেক গোজামিল, যে IMF এর যে শর্তগুলি সেটার সাথে মিল রেখেই কিন্তু করা হয়েছে, ওখানে যোগ বিয়োগ করে। এই সময় অর্থনীতি পুনরুদ্ধারে প্রশাসনিক সংস্কারের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। যে পদক্ষেপ, অন্যান্য পদক্ষেপ আরেকটা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। চোখের পানি ধরে রাখতে পারলেন না নাসিম শাহ, তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার চেষ্টা শাহিন শাহর। দুই পেসার মেনে নিতে পারছিলেন না দলের হার। ব্যাটারদের ব্যর্থতা ম্লান করে দিয়েছে পেসারদের অসাধারণ বোলিং। গ্যালারিতে দুঃখে কষ্টে ভেঙে পড়েন আইকনিক ফ্যান মোমিন সাকিব। তবে এই সমর্থকের হৃদয় ভাঙার গল্প হার মানিয়েছে অন্য সবাইকে। ট্র্যাক্টর বিক্রি করে $3000 দিয়ে কিনেছিলেন ম্যাচের টিকিট। ट्रैक्टर बेच के आया हूँ, $3000 की टिकट ली है, और बस ये बिल्कुल भी ज़हनों को मान में नहीं था कि मैच हारेंगे। হাতের মুঠো থেকে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা হতাশ, ক্ষুব্ধ। বাবর রিজওয়ানদের মানসিকতা ও গেম সেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন শহীদ আফ্রিদি, শোয়েব আক্তাররা। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন মনে করেন জয়ের আত্মবিশ্বাসী ছিল না পাকিস্তানের। 120 रन नहीं कर पाए, मेरे पास तो अल्फाज नहीं है, सिर्फ अफसोस ही कर सकता हूँ। Sad, it's really sad, disappointing. Pakistan should have won this game. Pakistan should have won this game. দলের উপর চটেছেন পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি। যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে হারের পর পাকিস্তান দলে বড় ধরনের সার্জারির প্রয়োজন দেখছেন তিনি। ভারতীয়রা মেতেছে উৎসবে। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয়ের আনন্দের রাস্তায় নেমে নেচে গেয়ে উদযাপন করেছে সমর্থকরা। বরাবরের মতো পাকিস্তানের হারে খুশিতে আত্মহারা ইরফান পাঠান। কিংবদন্তি সচিন টেন্ডুলকার থেকে শুরু করে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনরা প্রশংসায় ভাসিয়েছেন ক্রিকেটারদের। একদিকে বিষাদ আর আরেকদিকে আনন্দের বন্যা। তবে যুক্তরাষ্ট্রে প্রথমবার ভারত পাকিস্তান দ্বৈরথ রোমাঞ্চ ছড়িয়েছে। এমন ম্যাচের আবেদন এড়িয়ে যেতে পারেনি আমেরিকার গণমাধ্যমও। তবে এই খেলাটার সাথে এখনও চলছে তাদের পরিচিতি পর্ব। বিখ্যাত সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস যেমন ভারতের 6 রানের জয়কে 119-113 পয়েন্টে দেখিয়েছে। ইকরাম হোসাইন, চ্যানেল 24। ভারত সফরে ব্যস্ত সময় কাটছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সকালে দিল্লিতে আইটিসি হোটেলে শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। সৌজন্য সাক্ষাৎ হলেও এ সময় দুদেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রাধান্য পায় দেশের পর্যটন ক্ষেত্রে শ্রীলঙ্কার বিনিয়োগ, সমুদ্র সম্পদ ও কৃষি। একেবারে যখন কঠিন সময় তারা পার করছিল,
তখন বাংলাদেশ যে সহায়তা করেছে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। বাংলাদেশে ট্যুরিজমের ক্ষেত্রে শ্রীলঙ্কার ইনভেস্টমেন্ট আসতে পারে সে নিয়ে আলোচনা হয়েছে, কারণ শ্রীলঙ্কা ট্যুরিজমের ক্ষেত্রে আমাদের চেয়ে অনেক এগিয়ে, এবং মেরিটাইম সেক্টরে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্করও প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত ও গভীর করতে কাজ করার কথা জানান তারা। সে আবার ইউনিয়ন মিনিস্টার হিসেবে নির্বাচিত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশে যাওয়ারও আহ্বান জানিয়েছেন, এবং জয়শঙ্কর বলেছেন আমাদের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে, ভবিষ্যতে আমাদের এই সম্পর্ককে আরও বিস্তৃত এবং গভীরতর করার ক্ষেত্রে আমরা দুই দেশ কাজ করব। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আরও সাক্ষাৎ করেন কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী, কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এবং সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। এর আগে রোববার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও বৈঠক হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এছাড়াও সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোকবে। তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে গত শনিবার দিল্লি পৌঁছান শেখ হাসিনা। আজ রাতে দেশে ফিরবেন তিনি। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24। মেয়াদ শেষ করে ঢাকা ছাড়ার আগে শেষবারের মতো কূটনৈতিক বিটের সাংবাদিকদের সংগঠন ডিক্যাপ সদস্যদের মুখোমুখি চার্লস হোয়াইটলি। কথা বলেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট সহ আগামী দিনের চ্যালেঞ্জ নিয়ে। জানান অর্থনৈতিকভাবে সাহায্যের নামে শর্তের লুকোচুরি করে বাংলাদেশকে অন্য রাষ্ট্রের মতো ঋণ দেবে না ইইউ। Reports in the press about $5 billion loans here and there. I don't know the conditions of such loans. What I do know is our conditions seem to be quite fair and seem to be quite attractive. So it's not to make Bangladesh more indebted, it's to provide an alternative loan option that is actually accompanied by a grant and technical assistance. এক প্রশ্নের জবাবে বলেন বাংলাদেশ ও ইইউ এর মধ্যে প্রতিরক্ষা ও সামরিক সংলাপ শুরু হবে দ্রুত। Very happy that Bangladesh joined our maritime security program, Crimario, and has really, it's been to mutual benefit. The senior members of the naval forces who've participated in Crimario sessions have had a very positive experience. So that's just the beginning. চার্লস হোয়াইটলি জানান ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের উন্নয়নের সাথে হতে চায়, অন্যদের মতো লেকচার দিতে চায় না। We don't sit in judgment, we don't lecture countries like Bangladesh, we work in genuine partnership with them as মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। সিলেট নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের চামিলিবাগের বাসিন্দা করিম। জিলহজ মাসের রোজা রাখতে সেহরি খেয়ে ঘুমাচ্ছিলেন স্ত্রী সন্তান সহ। ভোরের ভারী বৃষ্টিতে টিলা ধসে মাটি চাপা পড়েন তারা। এ সময় ভূমিধসে আটকা পড়েন পাশের বাড়িরও ৬ জন। সবাইকে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি আসে ফায়ার সার্ভিস। একে একে তাদের উদ্ধার করলেও নিখোঁজ থাকে করিমের পরিবার। দুপুরের দিকে ফায়ার সার্ভিসের সাথে অংশ নেয় সেনাবাহিনী। বেশ কয়েক ঘন্টা ধরে চলে অভিযান। পরে করিম সহ স্ত্রী রুজি ও ২ বছরের সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। ভূমিকম্পের মতো একটা শব্দ করছে, শব্দের সাথে আমি চাইতেছি যে চাইতে পাহাড়টা আইয়া ওদের ঘরের উপরে পড়ছে। টিলা দোষে চাপা পড়ে আছে, তখনই শুনে আমরা সবাই ডাকডুক দিয়ে নিয়ে সাথে করে এখানে আসি। আমাদের সেনা সদস্যরা সর্বতোভাবে তাদের সর্বস্ব নিয়োগ করে এই উদ্ধার কাজ সম্পাদন করেন। একটা ২৫ থেকে একটা ৩০ এই সময়ের মধ্যে ৩ জন যে ব্যক্তি নিখোঁজ ছিলেন তাদেরকে উদ্ধার করতে সক্ষম হই। ৪০০ ফিটের মতো একটা পাহাড় আছে এবং টোটাল পাহাড়টাই কিন্তু এটা ওই বাড়ির উপরে অনেক বড় বাড়ি ছিল, এটা একটা অ্যাঙ্গেল সিস্টেম বাড়ি ছিল। এই বাড়িতে প্রায় ৪টা ফ্যামিলি অবস্থান করছে, 4টা ফ্যামিলি কিন্তু এই ঘরটা টোটালি কিন্তু ভেঙে গেছে। টিলা ধসে এমন মৃত্যুতে শঙ্কিত পাহাড়ের পাদদেশের বাসিন্দারা। পরিবেশবিদরা বলছেন এমন ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরাতে বারবার তাগিদ দেওয়া হলেও পদক্ষেপ নেয়নি প্রশাসন। মাটি গোফরিয়া যে এরা ঘর ভাঙতেছে, আমরাও তো ডর হয়, আমরা মাটি ভাঙ্গিয়া আমরাও টিলার পাশে আছি। এখনো অনেক ঘর আছে যা একবারে ঘষায় আছে, যেটা টিলা এখন আমরা খুবই আশঙ্কার ভিতরে আছি। টিলা কেটে টিলার পাদদেশে যে যারা বসবাস করছেন তাদেরকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হোক, কিংবা এমন কঠোর ব্যবস্থা নেওয়া হোক যাতে মানুষজন আসলে এরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস না করেন এবং টিলা সংরক্ষণ করেন। কিন্তু আমাদের কথাগুলো আসলে এভাবেই থেকে যাচ্ছে।
সিলেট নগরী সহ ৮ উপজেলায় পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বাস করেন কয়েক হাজার মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নতুন বাজেটের নানামুখী বিশ্লেষণ নিয়ে এই আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। বক্তারা বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের উপর দায় চাপিয়ে ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে সরকার। ব্যাংকিং গভর্নেন্স যেটা এনপিএল এবং এনপিএল এর একটা বড় অংশ প্রভাব খাটিয়ে, যেটা আসলে এনপিএল বলা যায় নাকি আমি শিওর না, এটা আসলে লুট হয়ে গেছে এই টাকাটা। বাংলাদেশে কর ফাঁকির পথ প্রদর্শক, বাংলাদেশে অর্থ পাচারের পথ প্রদর্শক যারা, তারা কিন্তু এখন রাষ্ট্র ক্ষমতায় অন্যতম শক্তিশালী। অনুষ্ঠানে সামষ্টিক অর্থনীতির বিভিন্ন দুর্বলতা ও সংকট তুলে ধরেন বক্তারা। বলেন, অবস্থার উন্নয়নে স্পষ্ট ঘোষণা নেই নতুন বাজেটে। এ সময় বাজেটে আর্থিক সংস্কারে রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি রয়েছে বলে জানান নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। এটা যে শুধু দুর্নীতির বিষয় হয়েছে তা না, এটা একটা বড় বরখেলাপ হয়েছে। সো প্রথম বিষয়টি হলো রাজনৈতিকভাবে যে বিশ্বস্ততা দেখানোর কথা ছিল, এই বাজেট সেই রাজনৈতিক বিশ্বস্ততা দেখায়নি। বক্তারা বলেন, দেশের ব্যাংক খাতের লুটপাটকারীরাই এখন রাষ্ট্রীয় পথ প্রদর্শকের ভূমিকায়। বলেছেন, এই সমস্ত কিছুর মূলে যে সমস্যা সেটা হলো পাওয়ার অ্যান্ড পলিটিক্স। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। ক্ষমতা এবং তার প্রয়োগ যে রাজনীতির মাধ্যমে। সাধারণত যখনই ভারত সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাথে দেখা হয় গান্ধী পরিবারের কোনো না কোনো সদস্যের। এবারও তার ব্যত্যয় হলো না। দিল্লির আইটিসি হোটেলে বঙ্গবন্ধু কন্যার সাথে দেখা করেন কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী। সাথে ছিলেন তার পুত্র কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এবং কন্যা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। হৃদ্যতাপূর্ণ পরিবেশে কথা হয় পারিবারিক বন্ধুদের। ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্করও প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত ও গভীর করতে একসাথে কাজ করার কথা জানান তারা। এছাড়াও শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। আলোচনায় প্রাধান্য পায় দেশের পর্যটন ক্ষেত্রে শ্রীলঙ্কার বিনিয়োগ, সমুদ্র সম্পদ ও কৃষি। একেবারে যখন কঠিন সময় তারা পার করছিল, তখন বাংলাদেশ যে সহায়তা করেছে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। বাংলাদেশে ট্যুরিজমের ক্ষেত্রে শ্রীলঙ্কার ইনভেস্টমেন্ট আসতে পারে সে নিয়ে আলোচনা হয়েছে, কারণ শ্রীলঙ্কা ট্যুরিজমের ক্ষেত্রে আমাদের চেয়ে অনেক এগিয়ে। আবার ইউনিয়ন মিনিস্টার হিসেবে নির্বাচিত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশে যাওয়ারও আহ্বান জানিয়েছেন। এবং জয়শঙ্করও বলেছেন, আমাদের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে, ভবিষ্যতে আমাদের এই সম্পর্ককে আরও বিস্তৃত এবং গভীরতর করার ক্ষেত্রে আমরা দুই দেশ কাজ করব। এর আগে রোববার রাতে শপথ নেয়ার পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। গেল শনিবার এই শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি যান সরকার প্রধান। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24। দেশের সর্বোচ্চ আদালতের এজলাস। ক্যামেরা লেন্স তো বটেই, দেশের মানুষও দেখলেন প্রথমবার। বিচার বিভাগের ইতিহাসে এই এজলাসে ক্যামেরা প্রবেশ করতে দেয়া হয়নি কখনোই। সোমবার ব্যতিক্রমী এই উদ্যোগ নিলেন প্রধান বিচারপতি। দেখালেন ঝাড়বাতির আলো ঝলমলে আপিল বিভাগ। চুঁয়ে চুঁয়ে পানি পড়া আপিল বিভাগের এই ছাদ সংস্কারের উদ্যোগ নেন প্রধান বিচারপতি। বর্তমান এই রূপে ফিরতে সময় লেগেছে প্রায় 2 মাস। এমন বিরল স্মৃতি ধরে রাখতে ছবি তুলতে ভুল করেননি কেউ। অনেকে সেলফি তুলেও এ যাত্রায় সামিল হন। সাংবাদিকদের পাশাপাশি এমন মিলন মেলায় সাবেক 5 প্রধান বিচারপতিকেও সামিল করেন ওবায়দুল হাসান। পাশের দেশ ভারতের সুপ্রিম কোর্ট, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশেই সর্বোচ্চ আদালতের বিচার কাজ সরাসরি সম্প্রচার হয়। বাংলাদেশে যা অকল্পনীয়। তবে সেই প্রতিশ্রুতিও মিলেছে প্রধান বিচারপতির কাছ থেকে। এর মধ্য দিয়ে বাংলাদেশের অধস্তন আদালতগুলোর ভৌত অবকাঠামোর উন্নয়ন নতুন করে প্রাণ পাবে আশা করি। অধস্তন আদালতগুলোতে স্বচ্ছন্দ বিচার প্রক্রিয়া পরিচালনার স্বার্থে এ সকল স্থাপনাগুলোর আধুনিকায়ন ও উন্নয়নের জন্য আমি বিনীতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সুবিবেচনা ও সুদৃষ্টি কামনা করছি। অনুষ্ঠানে হাস্যরসেরও সৃষ্টি করেন প্রধান বিচারপতি। বলেন, এই ছবি যাতে কেউ ফেসবুকে না দেন। কিন্তু ততক্ষণে প্রায় 1000 মানুষের ছবি চলে গেছে ফেসবুকে।
একইভাবে কেবল আজকের সংবাদ পরিবেশন ব্যতি রেখে ভবিষ্যতে কোনোভাবেই এই স্থিরচিত্র এবং ভিডিও চিত্রগুলো সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া কোনোরূপ ব্যবহার করবেন না। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চান। আর সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার খোকন বললেন, বিচারক নিয়োগে নীতিমালা করার কথা। সমাজের বিভিন্ন ক্ষেত্রের মতো এই দুর্নীতি আমাদের বিচার বিভাগে ছায়া ফেলার চেষ্টা করছে। কার্যকর মনিটরিং, আধুনিকায়ন ও জিরো টলারেন্স নীতি গ্রহণ করে দুর্নীতির এই ছায়া থেকে আমাদের বিচার বিভাগকে রক্ষা করতে হবে। আমরা বিশ্বাস করি, জনগণ বিশ্বাস করে, বিচার বিভাগ যত শক্তিশালী হবে, আমরা আইনজীবী শক্তিশালী হবে, দেশের মানুষের নিকট কিন্তু এই বিচার বিভাগ সম্বন্ধে আরো আশার সৃষ্টি হবে। প্রায় ঘণ্টাখানেক পর শেষ হয় প্রধান বিচারপতির মিলন মেলা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। জেনারেল আজিজ আহমেদ, সাবেক সেনাপ্রধান, চাকরি থেকে অবসরে গেছেন 3 বছর আগে। কর্মজীবনে তিনি সেনাপ্রধানের পাশাপাশি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালকের দায়িত্বেও। ক্ষমতার অপব্যবহার ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অভিযোগে সম্প্রতি তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে এতদিন আলোচনা না হলেও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের দুর্নীতির বিষয়ে দুদকের অনুসন্ধান শুরুর পর আলোচনায় আসেন আজিজ আহমেদও। দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন র্যাকের সাথে মতবিনিময় সভায় এ নিয়ে কথা বলেন সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ। তার 2 ভাই মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট নিছে, এটা আজিজের দোষ তো না, এটা তার ভাই এবং পাসপোর্ট ডিপার্টমেন্টের লোক। আর 2 হলো ন্যাশনাল আইডি কার্ড নিছে, সেটা আমরা সত্যতা যাচাইয়ের জন্য দুই সংস্থাকে লিখে পাঠাই দিছি। দুদক চেয়ারম্যান জবাব দেন বেনজিরের দুর্নীতির অনুসন্ধান নিয়েও। আমরা যে তথ্যটা যেদিন পেয়েছি বিজাতে বিআইএফ থেকে অ্যাকাউন্টের বিষয়টা, মাঝখানে 22 মে বোধহয় বন্ধ ছিল, মাঝখানে একদিন গ্যাপ ছিল, পরদিনই আমরা ফ্রিজ করেছি। আর আপনারা বলেন তার টাকা দুদক তার টাকা উঠাই দেওয়ার সুযোগ করে দিছে, তারপরে লোক দেখানো এটা ফ্রিজ করেছে। আপনারা কি এগুলি দেখেন? এগুলি দেখেন না আপনারা। এদিকে নির্বাচন কমিশন জেনারেল আজিজের ছোট 2 ভাই হারিস ও জোসেফের ভুয়া এনআইডি তদন্তে কমিটি গঠন করেছে, যা জানান প্রধান নির্বাচন কমিশনার। যিনি এনআইডি পাসটা করছেন উনি অপরাধ করছেন, কোনো না কোনো ফাঁক দিয়ে অপরাধ করার সুযোগটা সে পেয়েছে। কিন্তু তিনি যে নির্মল ব্যক্তিত্ব, আমরা তো সেটা বলছি না, কোনো সাফাই করি না, তার বিরুদ্ধে তদন্ত কমিটি হয়েছে। শুধু ভাইদের নয়, তাদের স্ত্রীরাও মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট নিয়েছেন এমন খবর বের হয়েছে। তবে এখনও আজিজের বিরুদ্ধে অনুসন্ধানের কোনো সিদ্ধান্ত নেয়নি দুদক। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর নয়াপল্টনের 63 নম্বর আবাসিক ভবনের 6ষ্ঠ তলা, যার একটি ফ্ল্যাটে চলছিল অবৈধ ভিওআইপি ব্যবসা। তথ্য পেয়ে সেখানে অভিযান চালায় র্যাব। জব্দ করা হয় অবৈধ ভিওআইপি সরঞ্জাম। বিছানায় ছড়ানো ছিটানো 50,000-এর বেশি মোবাইল সিমও জব্দ করে র্যাব, যার বেশিরভাগই রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের। অবৈধ কাণ্ডে জড়িত সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। অতিরিক্ত অর্থের বিনিময়ে বিভিন্ন দোকান ও খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে সিম সংগ্রহ করত সে। যে অনেক সময় হয় যে মানুষ বুঝতে পারে না, একজনের একটা সিম রেজিস্ট্রেশন করতে যাওয়ার সময় তিনি একাধিক সিম ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করিয়ে 2টি বা 3টি সিম অতিরিক্ত করে রাখেন। এভাবে করে কিছু ব্যবসায়ী তারা সিমগুলিকে আলাদা করে অতিরিক্ত হিসেবে অতিরিক্ত দামে এই ধরনের ব্যবসায়ী যারা তাদের কাছে বিক্রি করেন। এবং তিনি জানান, জামান নামের এক জার্মান প্রবাসীও এই অবৈধ কাণ্ডের সাথে জড়িত। তাতে করে ওই সফটওয়্যারের মাধ্যমে যারা কল করেন, সেই কলের একটা পার্সেন্টেজ এটা ওয়ালি সরাসরি ওখান থেকে পান, জার্মানিতে জামান পান এবং একটা অংশ সাইফুল ইসলাম বাংলাদেশে পান। এই অর্থ এমন অপকর্মের সাথে যারা জড়িত তাদের ধরতে অভিযান চলছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। সাইফুল ইসলাম তিনি আমাদেরকে তথ্য দিয়েছেন যে বাংলাদেশের অনেক ব্যক্তি তাকে আসলে এই সিম কার্ড সংগ্রহ করা, বিভিন্ন সময় এই সফটওয়্যারগুলিতে যে টাকা পরিশোধ করতে হয় সেই পেমেন্টের কাজগুলিতে সহায়তা করা সহ অন্যান্য কাজে সহায়তা করেন। আমরা তাদের কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।